দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিসংলাপে। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। টানা ৩ কার্যদিবস ধরে দেশের পুঁজিবাজারে দরপতন চলছে। মূলত বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণে শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে পুঁজিবাজারে সূচকের পতন ঘটছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক TSX 0.90% কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এবং IMF-এর পূর্বাভাসে উঠে এসেছে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে আজকের সংলাপ সাজানো হয়েছে। আলোচনা থাকবেন, আমাদের সাথে যুক্ত হবেন BSS-এর কমিশনার অধ্যাপক ডক্টর শামসুদ্দিন আহমেদ, DB-এর সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আল আমিন। স্বাগত আপনাদের। আমি ঢাকা ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী, আপনার কাছে আমি প্রথমে প্রশ্ন রাখতে চাই যে এই যে পুঁজিবাজারে সূচকের কিছুটা দরপতন হয়েছে এবং সূচকের পতন হয়েছে, সেটি কি আসলে বিনিয়োগকারীদের স্বাভাবিক প্রফিট টেকিং নাকি এর পেছনে আর অন্য কোনো কারণও আছে? জি ধন্যবাদ। দেখেন, বিষয়টা হলো এইরকম যে আমাদের কিন্তু প্রফিট টেকিং হলে 2-4 দিন বাজার পড়লেই কিন্তু আমরা প্যানিক হয়ে যাই। সো কাজেই এবং এই প্যানিকে হয় কি, ছোট বিনিয়োগকারী যারা স্মল ইনভেস্টর আমরা আছি, আমরা প্যানিক হয়ে সেল করে দিই। আবার যখন বাজার উঠে আবার ওই বাড়তি দামে আবার কিনি। সো কাজেই এই জিনিসগুলো একটু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সকল পর্যায়ের বিনিয়োগকারীদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা প্যানিক যাতে না হই। এবং দ্বিতীয় কথা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের কিন্তু একটা জিনিস যেটা বোঝা দরকার, সেটা হলো যে আমরা কিন্তু রিউমার্স, বাজারে অনেক রিউমার্স আছে যে এইটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, অনেক এই মাসে এটা হবে সেই মাসে সেইটা হবে। তো এই জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত না এই রিউমার্স গুলোর থেকে বিরত না হই ততক্ষণ কিন্তু বাজারটা তার নিজস্ব গতিতে কিন্তু থাকতে পারবে না। গতিটা আইদার নেগেটিভ হবে অথবা বেশি পজিটিভ হয়ে যাবে। সো কাজেই আমার মনে হয় যে সবাই একটা রেসপন্সিবল রোল প্লে করা উচিত এই মুহূর্তে বাজারে। এবং রেসপন্সিবল রোল যদি আমরা প্লে করতে পারি তাহলে বাজারে কোনো রকমের সমস্যা আমি দেখছি না, until and unless there is intervention by any institution or any organization। এই যদি না হয় তাহলে কোনো সমস্যা আমি দেখছি না অন্তত। আচ্ছা, এটি একেবারে স্বাভাবিক এটি একেবারেই প্রফিট টেকিং এর কারণে স্বাভাবিক দরপতন, এবং পুঁজিবাজারে প্রফিট করবে, বিনিয়োগকারীরা প্রফিট টেক করবে, তখন কিছুটা সূচকের পতন হবে। এটি একেবারে স্বাভাবিক প্রবণতা আপনি বলছেন। এটি আসলে পুঁজিবাজারের ধর্ম। আপনার কাছে এখন দ্বিতীয় প্রশ্নটি রাখতে চাই যে আমাদের বর্তমান যেই অর্থনীতির যে আকার এবং অর্থনীতি যেদিকে যাচ্ছে সেই দিক থেকে বর্তমান পুঁজিবাজারে যেই এখন যে উত্থান এবং বিনিয়োগকারীরা ফিরতে শুরু করেছে, এটিকে কি আপনি স্বাভাবিক মনে করছেন কিনা? আমাদের যে অর্থনীতির আকারের সাথে এই পুঁজিবাজারের উত্থান, এটি স্বাভাবিক নাকি এখানে আর একটু সতর্ক হবার ব্যাপার আছে? না দেখেন, সতর্ক হবার তো অবশ্যই। পুঁজিবাজারে যখন আপনি আসবেন খুব সতর্ক বিনিয়োগ করতে হবে। সচেতন বিনিয়োগকারীকে সচেতন ভাবে বিনিয়োগ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যদি অর্থনীতির কথা বলেন তাহলে অর্থনীতিতে কিন্তু একটা চাপ আসতেছে। কিন্তু যেহেতু পেট্রোলিয়াম একটা $40 থেকে $80 হয়ে গেছে, সো কাজেই একটা অর্থনীতিতেও একটা চাপ কিন্তু আমরা অনুভব করব হয়তো কিছু সময়ের মধ্যে। কিন্তু সেটা পুঁজিবাজার রিলেটেড হবে বলে আমি মনে করি না। পুঁজিবাজার নিজস্ব গতিতে চলবে এবং যে ফান্ডস, আমার জানা মতো ফান্ডস পুঁজিবাজারে গতকাল পর্যন্ত এসেছে বিভিন্ন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, বড় ইনভেস্টর, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস এর কাছ থেকে, সেটা কিন্তু আমি জানি যে বিশাল। কিন্তু এখন কিন্তু বিষয়টা হচ্ছে আমি প্যানিকে সেল করে দিচ্ছি যেটা শুরুতে বলেছি, কিন্তু আরেকজন কিনে নিচ্ছে কিন্তু, এবং তারা কিন্তু বড় বিনিয়োগকারীরা কিনে নিচ্ছে। তো আপনাকে খুব সতর্ক ভাবে থাকতে হবে। একজন আমাদের মতো স্মল ইনভেস্টর যারা আমরা আছি, আমাদেরকে খুব সতর্ক ভাবে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আপাতত মনে হবে যে আমার এক একটা পোর্টফোলিওতে এক একটা ইনস্ট্রুমেন্টে হয়তো 20,000-25,000 টাকা লস হয়ে গেছে, কিন্তু
আমি যদি এইটাকে ধরে রাখতে পারি তাহলে আমি আশা করছি যে আগামী দিনগুলোতে ওই লসটা উঠে আমরা একটা মোটামুটি পর্যায়ে চলে আসবো। আচ্ছা, ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলামিন, আপনার কাছেও জানতে চাই একই প্রশ্ন, যে এই যে পুঁজি বাজার দীর্ঘদিন একটি ডিপ্রেশন মোডে ছিল, সেখান থেকে নানা কারণেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নানা ধরনের উদ্যোগ নিয়েছে, তো বিনিয়োগকারীরাও ফিরছে এবং পুঁজিবাজারে আমরা সাম্প্রতিককালে উত্থান দেখতে পাচ্ছি। এটি আমাদের অর্থনীতির সাথে মানে অর্থনীতির এখন যা গতি তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, বা এই যে অর্থনীতির আকার এবং পুঁজিবাজারের উত্থান এটি সামঞ্জস্যপূর্ণ কিনা, বা আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান তিনি বলে থাকেন যে পুঁজিবাজার অর্থনীতির যে আকার, তো পুঁজিবাজারকে আরও আসলে সামনে এগোবার মতো অবস্থা আছে। আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই লালি ভাইয়ের সাথে একমত। লালি ভাই যে কথাগুলো বললেন ওই বিষয়গুলোর সাথে আমি যে জায়গাটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের ইকোনমিতে যে বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে, এবং আপনি রিসেন্ট আইএমএফ এর ফোরকাস্টিং দেখেছেন যে আমাদের মাথাপিছু আয়টাও বাড়ছে, যেটা ইন্ডিয়াকে ছাড়িয়ে যাচ্ছে, এবং সবকিছু মিলে আমরা অর্থনৈতিক যে অবস্থাটা দেখছি সেখানে আমরা তেমন ভাবে পুঁজিবাজার খুব বেড়েছে আমি সেটা বলবো না। কেন? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের যে সেভিংস এর জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যেও আমরা দেখেছি যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো থেকে শুরু করে ব্যাংক রিটার্নটা কমানো থেকে শুরু করে সব জায়গাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু পুঁজিবাজারের দিকে মানুষ ধাবিত হচ্ছে। আর যেহেতু সুশাসনের জন্য বর্তমান কমিশন কাজ করে যাচ্ছে, তো সেই কাজের প্রেক্ষাপটেই কিন্তু আস্থার জায়গাটা তৈরি হয়েছে। তো আস্থার মধ্যে আমরা বেশ কিছু জায়গায় মানে আমরা রিসেন্ট সপ্তাহে যদি দেখি কিছু কিছু জায়গায় আমরা কিছু মানে যেটা দেখেছি সেটাতে বিনিয়োগকারীদের মধ্যে একটু বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমি মনে করছি। যেমন দেখেন যে আপনারা হয়তো কিছু কিছু আমাদের স্টকের প্রাইস যখন বাড়ে তখন দেখা যায় এক ধরনের তদন্ত কমিটি করে দেওয়া হয়। তো তদন্ত কমিটিগুলো করার পরে যে ইম্প্যাক্টটা বাজারে পড়ে সেটা হচ্ছে যে বাজারে সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক হয়ে যায়। কারণ আসলে সত্যিকার অর্থে আমি এর আগে সাবেক এক কমিশনার আমাদের বিভাগের শিক্ষক ছিলেন, ওনার সাথে কথা বলেছিলাম, বললো যে যারা এই ধরনের সিরিয়াল ট্রেড করে সেটা কিন্তু কোনো প্রুফ তারা রাখে না। কেন প্রুফ রাখে না? ধরেন আপনি একটা শেয়ার 100 টাকায় কিনেছেন, 120 টাকা হয়েছে, আপনি সেল করে দিলেন, এটাতে আর কোনো ট্রানজাকশন নাই। সিরিয়াল ট্রেডটা আরেকটা করে আরেকভাবে করে, তার মানে অর্গানাইজড ওয়েতে যারা এই কাজটা করে এটার কিন্তু প্রুফ থাকে না যে আপনি তাকে ধরে ইনভেস্টিগেট করে নিয়ে আসবেন যে হ্যাঁ আপনি এটা করেছেন। যারা এই কাজটা করে তারা কিন্তু জানে কিভাবে করবেন, কিন্তু এই ট্র্যাপে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। কারণ তারা মনে করছে তদন্ত কমিটি হয়েছে মানে এই শেয়ারটার দাম পড়ে যাবে, কয়েকদিন পর দেখা যায় শেয়ারটা অনেক বেড়ে যাচ্ছে। বিভিন্ন কারণে শেয়ারের দাম বাড়ছে, হয়তো তার ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে, তার আর্নিংস চেঞ্জ হয়েছে, অনেক ধরনের পজিটিভ নিউজ থাকে যেই কারণে হয়তো একটা প্রাইস বাড়ে, এমনিতে একটা শেয়ারের প্রাইস বাড়বে না। তো উন্নত বিশ্বের পুঁজিবাজারগুলোতে যেটা হয়, যখন একটা শেয়ার অ্যাবনর্মালি প্রাইস বাড়ে তখন তারা কিছু সময়ের জন্য লেনদেনকে সাসপেন্ড রেখে কোম্পানিতে ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই আপনাদের কোনো প্রাইস সেনসিটিভ নিউজ আছে কিনা। তারা যদি বলে যে আছে বা নাই, সেই ধরনের তথ্য আবার শেয়ার হোল্ডারদেরকে তারা জানিয়ে দেয়, যারা বিনিয়োগকারী তাদেরকে জানিয়ে দেয় যে আমাদের এই বাজারে আপনি দেখে শুনে বিনিয়োগ করুন, এটা ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি নিজ দায়িত্বে বিনিয়োগ করুন। তাহলে এই রিস্কটা কিন্তু আর রেগুলেটর বা কারোর উপর থাকে না, যে বিনিয়োগ করছে তার উপর চলে যায়। কিন্তু আমাদের দেশের সিস্টেম হচ্ছে কি একটু ডিফারেন্ট ভাবে এটাকে হ্যান্ডেল করে। তো আমরা যদি সেভাবে ইউনিফর্ম ভাবে, আর কয়েকটা স্টক ড্রিভেন মার্কেট হয়ে গেছে, আপনি যদি পুরো বাজারে দেখেন মোর দেন 300 স্টক লিস্টেড, এর মধ্যে কিছু কিছু শেয়ারের প্রাইসিংই বাড়ছে, কিছু কিছু শেয়ারের প্রাইসিং এর পরবর্তীতে পত্রিকায় নাম দেখা যায়, এর পেছনে বড় বড় কিছু বিনিয়োগকারী আছে, পত্রিকায় নাম কোড সবকিছু চলে আসছে, বাট আলটিমেটলি তাতে হচ্ছেটা কি? কোনো লাভ তো হচ্ছে না। কারণ পত্রিকায় যখন নাম আসে তখন আরো অনেকে এদের শেয়ার প্রিভিয়াসলি অনেক ভালো রেট করেছে জেনে ওইসব শেয়ারের প্রতি আরো বেশি আগ্রহী হয়, আগে হয়তো তারা নাম জানতো না। তাহলে এখন দেখেন ব্যাপারটা, আমাদের সাংবাদিকরা যে ধরনের জার্নালিজম করে, যেমন হয়তো মাননীয় চেয়ারম্যান মহোদয় একটা প্রোগ্রামে গিয়ে একটা কথা বললেন, তখন বললো যে হ্যাঁ ব্যাংক বিনিয়োগের উপযোগী না, বিরাট একটা হেডলাইন চলে আসতো। এখন সার্বিক প্রেক্ষাপট না বুঝে কোন কথা উনি বলেছেন ওই কথাটার পিন পয়েন্টটা নিয়ে আসা হলো, বলা হলো মিউচুয়াল ফান্ড সম্ভাবনাময়, ওই লাইনটা নিয়ে আসা হলো, বলা হলো যে মানে বিমাতে প্রচুর সম্ভাবনা আছে, ওই লাইনটাকে নিয়ে আসা হলো। এখন এক একটা লাইন উনি যে প্রোগ্রামগুলোতে যান ওনাকে তো ওনার জায়গা থেকে স্টেটমেন্ট দিতে হয়, সেটাকে যদি একটা লাইন এনে মানুষের সামনে এনে দেওয়া হয়, বিনিয়োগকারীরা তখন মনে হয় এই বুঝি ব্যাংক কমে যাবে, এই বুঝি আমাদের মিউচুয়াল ফান্ড বেড়ে যাবে, এই বুঝি ইন্স্যুরেন্স বেড়ে যাবে, পরে দেখে এটা সার্ভাইভ করে না, সাস্টেইন করে না। তাহলে এই ক্ষেত্রে আমি সব দায় কিন্তু রেগুলেটরকে দিব না। আমার দায়ের জায়গাটা হচ্ছে যে যারা বিনিয়োগ করছে সে যদি বুঝে শুনে দেখে বিনিয়োগ না করে অস্থির ভাবে ট্রেড করে তাহলে কিন্তু তার পুঁজি হারাবে, এটার দায় কেউ নিবে না। সেই জন্য আমি বলবো সচেতনতার সাথে বিচক্ষণতার সাথে ইকোনমির সাইজ যেহেতু বাড়ছে, অবশ্যই তাকে সচেতন হয়ে যৌক্তিক আচরণ করে মিনিমাম শিক্ষা নিয়ে এই বাজারে আসতে হবে, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আচ্ছা, আমি একটু আলামিন ভাইয়ের সাথে অ্যাড করতে চাই দোলা, আপনি যদি পারমিট করেন। অবশ্যই। জি ধন্যবাদ।
আমিন ভাই একদম সঠিকভাবে বিষয়টা রেখেছেন। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই যে দেখেন, এই যে তদন্ত কমিটি করা হলো, তদন্ত রিপোর্ট আসবে, এটাও কিন্তু একটা নিজের মধ্যে প্যানিকের সৃষ্টি করে। সঠিকভাবে আমিন ভাই বলেছেন। আমার যেটা সলিউশনটা হলো যে আপনি এই প্যানিকটা বাজারে ক্রিয়েট না করে আপনি যদি অনলাইনে, আপনি তো দেখতে পাচ্ছেন কারা সেল করছে, হু আর দে, আপনি সার্কুলার ট্রেড যদি কেউ করে থাকে তাহলে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। তো কাজে আপনি তো অনলাইন সার্ভেলেন্স করতে পারছেন, সেই সম্ভাবনা অলরেডি আপনার কাছে আছে। তো কাজেই আপনি যদি অনলাইনে জিনিসটা সেরে ফেলেন যে ভাই এই জিনিসটা আপনার এখান থেকে সেল হয়েছে, আবার আপনার এখান থেকে বাই হয়েছে, একই অ্যামাউন্ট একই জিনিস কিভাবে হলো, অনলাইনে দেখে আপনি ওনাদেরকে ডেকে ওনাদের সাথে কথা বলে শেষ করতে পারেন। বাট এটার জন্য যদি তদন্ত কমিটি করা হয়, তাহলে তদন্ত কমিটি ইন ইটসেলফ ইজ এ প্যানিক ক্রিয়েটর। তো আমি আমিন ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। এটা এসইসি শুড লুক ইনটু ইট, যে এইটা যদি করা হয় অনলাইনে, আমি তাৎক্ষণিকভাবে আমি সবকিছু পেয়ে যাচ্ছি। 43টা পয়েন্ট আছে যেখানে আপনার অ্যালার্ম বাজে। তো কাজেই এখানে প্রত্যেকটাতে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো, এখানে ওই ইয়েগুলো দেখে আপনি তাদেরকে ডেকে কথা বলে ফাইন করতে হলে তাৎক্ষণিক ফাইন করে দেন। কিন্তু আপনি তদন্ত কমিটি রিপোর্ট আসবে, ওই 30 দিনের রিপোর্ট আসবে, 30 দিন ওই ইনস্ট্রুমেন্টটা বন্ধ হয়ে গেল, অথবা নিচের দিকে গেল, অথবা ইনভেস্টররা প্যানিক হয়ে গেল। তো কাজে সেটা না করে আমার মনে হয় যে অনলাইন তাৎক্ষণিকভাবে জিনিসটা সবকিছু রেকর্ড আপনার কাছে আছে, ইউ ক্যান সি এভরিথিং। ধন্যবাদ। আচ্ছা, আপনি আহমেদ রশিদ লালী, আপনার বক্তব্য থেকে যেটি বোঝা যাচ্ছে যে এই তদন্ত কমিটি গঠন করার একটি ভুল বার্তা আমাদের বিনিয়োগকারীদের কাছে যায় এবং তারা প্যানিকড হয়ে যায় যে এটির ব্যাপারে নিশ্চয়ই কোনো নেতিবাচক কোনো কিছু আছে, সেটি না করে তাৎক্ষণিক সমাধানের কথা বলছেন এবং পন্থাটি সহজ করবার কথা বলছেন। আমাদের সাথে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কমিশনার, তিনি যুক্ত হবার কথা, তিনি যুক্ত হলে নিশ্চয়ই আপনার এই বিষয়টি তুলে ধরা যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আল-আমিন, আপনি যেমন বলছিলেন যে সাংবাদিকদের নিউজ করবার ক্ষেত্রে যেটি একদম চুম্বক লাইনটি তারা তুলে ধরে, আসলে যখন চেয়ারম্যান বা এরকম কোনো ব্যক্তি যখন কথা বলেন, পুরো কথা বা পুরো নিউজ তো আসলে একেবারে অ্যাজ ইট ইজ লেখা সম্ভব না, চুম্বক পয়েন্টই আসলে আসবে। আমার মনে হয় যে বিনিয়োগকারীরা যেন যৌক্তিক আচরণ করে সেই জায়গাটিতে মনোযোগ দেওয়া উচিত। তারা একটি শব্দ বা একটি বাক্য দেখেই তারা প্যানিকড হয়ে যাবে, প্যানিক না হয়ে যৌক্তিক আচরণ যেন করে এবং সেদিকে মনোযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে সচেতন করবার ক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলো কোনো ভূমিকা রাখবে কিনা আমি আহমেদ রশিদ লালী আপনার কাছে জানতে চাই। এর আগে আমাদের সাথে এরকমই একটি অনুষ্ঠানে একজন দাবি জানিয়েছিলেন যে ব্রোকারেজ হাউসগুলো যদি এই ইনিশিয়েটিভটি নেয়, এবং বিনিয়োগকারীদের মধ্যে এত বেশি প্যানিক হবার প্রবণতাটাই এই কারণেই যে আমার মনে হয় যে তারা যথেষ্ট পরিমাণে জানেন না বা একটু কম জানেন বলেই কোনো সংবাদে খুব দ্রুতই তারা বিচলিত হয়ে যান। আহমেদ রশিদ লালী, আপনার বক্তব্যটি শুনতে চাই। জি না, বিচলিত তো ডেফিনেটলি, যখনই একটা ওনার যদি পোর্টফোলিওতে ওই শেয়ারটা থাকে উনি বিচলিত হবেন, এটা স্বাভাবিক, এটা কোয়াইট ন্যাচারাল। তো কাজে আমার বক্তব্যটা হচ্ছে যে এই জিনিসটা, এই প্যানিকটা পাস অন যদি আমি না করি, আমি যদি পাস অন না করে আমি যদি সম্পূর্ণ বিষয়টা সার্ভেলেন্স সিস্টেমের থেকে বের করে যদি আমি তাৎক্ষণিকভাবে ওনাকে বলতে পারি, তাহলে কিন্তু সমস্যা হয় না। আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে এই যে 7 দিন যে আমাদের ইনভেস্টর উইক গেল, এই ইনভেস্টর উইকে যে পেপার প্রেজেন্টেশন গুলো হয়েছে, সেই পেপার প্রেজেন্টেশন গুলো আমার কাছে মনে হয় যে এটার কোনো একটা অ্যাপ্রুভাল অথরিটি হওয়া দরকার, হয় এসইসি সেটা দেখে নিক, কারণ ওখানে অনেকগুলো কিন্তু এটা কিন্তু অডিটেড একটা পেপার প্রেজেন্টেশন। তো কাজে ওনারা যেটা বলে দিচ্ছে এটা কিন্তু পত্রিকায় চলে আসতেছে। আমি আবারও আমিন ভাইকে কোট করব যে আহমেদ রশিদ লালী, আপনার এই বক্তব্যে আমরা আবারও ফিরবো। এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, বীর সংলাপে নিয়ে নিচ্ছে একটি বিরতি পর ফিরবো বাকি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতি পর আবারও ফিরলাম বীর সংলাপে। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে। আমরা বিরতির আগে আহমেদ রশিদ লালীর বক্তব্য শুনছিলাম। আহমেদ রশিদ লালী, আপনি
যেমন বলছিলেন যে আমাদের যেই সমস্ত পুঁজিবাজারে যে প্যানিকড হবার যে বিষয়টি, আমাদের বিনিয়োগকারীরা খুব দ্রুতই আসলে বিচলিত হয়, সেই ক্ষেত্রে তারা যাতে যৌক্তিক আচরণ করে সেই ক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে বলছিলেন। আপনার বাকি বক্তব্যটি শুনতে চাই। যে আমি শুনতে পাই নাই, আপনি একটু আবার রিপিট করবেন কোশ্চেনটা। আহমেদ রশিদ লালী, আপনি বিরতির আগে যা বলছিলেন যে আমাদের বিনিয়োগকারীরা খুব দ্রুতই বিচলিত হয়ে যায় যদি তদন্ত কমিটি গঠন করা হয়, সেটি তদন্ত কমিটির এই বার্তাটিও একটি প্যানিকড হবার কারণ হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে পুঁজিবাজারে যেন এটি খুব দ্রুতই যেন এটি ডেকে সমাধান করা যায়, সেই বিষয়ে বলছিলেন। বিনিয়োগকারীরা যাতে যৌক্তিক আচরণ করে সেই বিষয় নিয়ে করণীয় বলছিলেন। আপনার বাকি বক্তব্য শুনতে চাই। জি ধন্যবাদ। জি আমি যে কথাটা বলছিলাম যে দেখেন, যে ইনস্ট্রুমেন্টের উপরে আপনার করে তদন্ত করে, সেই ইনস্ট্রুমেন্ট না, পুরা বাজারে এটার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে। তদন্ত যখনই হয় টোটাল বাজারের উপরে সেটার ইম্প্যাক্ট পড়ে, নট অনলি দ্যাট ইনস্ট্রুমেন্ট। তো কাজেই এই জিনিসটা পরিহার করে আমরা অনলাইনে যদি করতে পারি তাৎক্ষণিকভাবে, তাহলে পরে বিষয়গুলো খুব সহজ হয় এবং তদন্তটাও লাগে না, এত লম্বা সময়ও লাগে না, এবং এটা নিউজ মিডিয়াতেও আসে না। তো কাজেই এই একটা জিনিস এসিসি কে দেখতে হবে যে আমরা তদন্ত কমিটি পরিহার করে প্যানিক বাজারে সৃষ্টি না করে আমরা যদি এই জিনিসটাকে অনলাইন, বিকজ সার্ভেলেন্সে ইউ হ্যাভ এভরিথিং, 43 অ্যালার্মস বাজে আপনার। তো কাজেই কখন কি হচ্ছে আপনারা সব জানে, এসিসি সব কিন্তু সার্ভেলেন্স সিস্টেমে দেখতে পারে। তো তাৎক্ষণিকভাবে যদি তাদেরকে ডেকে জিনিসগুলো সলভ করা যায় সেটা হচ্ছে বেস্ট, বিকজ তদন্ত কমিটি ক্রিয়েটস প্যানিক। এই জিনিসটা একটু এসিসি কে দেখতে হবে চিন্তা করে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছিলাম যে দেখেন, আমাদের যদি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমি দেখি, তাহলে আমি সেখানে পাবো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা আরএসআই, সেটা কিন্তু 70+ হয়ে গিয়েছিল। এখন এই মুহূর্তে যদি আমি কথা বলি তাহলে এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সটা অলমোস্ট 50-র দিকে আশেপাশে আছে। সো কাজেই এই 50 থেকে বাজার অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই স্কোপটা আছে। কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু অনেকে বলে না কিংবা বুঝায় বলতে পারে না। সো কাজেই এই জিনিসটা কিন্তু একটা পজিটিভ সাইন যে এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সটা কিন্তু এখন 70+ হয়ে গিয়েছিল, সেখান থেকে 50-তে চলে আসছে প্রায়। তো কাজে আমি মনে করি যে বাজারে এই কোনো ইন্টারফারেন্স যদি না হয়, যদি কোনো যদি কোনো ইন্টারফারেন্স না হয় কোনো দিক দিয়ে, বাংলাদেশ ব্যাংক হোক আর হোক, তাহলে পরে বাজারে সেরকম আমি কোনো ক্ষতিকর কিছু দেখতে পাচ্ছি না। বাজার ইজ ভেরি ওয়েল সেট, এবং আমার কাছে মনে হচ্ছে যে বিনিয়োগকারীরা আসতেছে। আমি যেটা শুরুতে বলেছি, গতকালকে পর্যন্ত আমি জানি ইন্ডিভিজুয়াল হাইনেট ইন্ডিভিজুয়ালস আর অলরেডি পুটিং দেয়ার মানি ইন, এবং সেটা আপনি বলতে পারেন ইন বিলিয়নস। তো কাজেই এই জিনিসগুলো কিন্তু আজকে আমি প্যানিক হয়ে যেটা সেল করে দিচ্ছি, দুদিন পরে সেটা আমি উচ্চ মূল্যে সেটা আবার কিনতে হতে পারে। আচ্ছা, আমাদের সাথে এখন এই মুহূর্তে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ডক্টর শেখ শামসুদ্দিন যুক্ত হয়েছেন। আপনি নিশ্চয়ই স্বাগত আপনাকে। আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আহমেদ রশিদ লালীর বক্তব্য যে এই যে কোনো আপনারা যে তদন্ত কমিটি গঠন করে থাকেন, যদি কোনো রকমের সন্দেহ হয় তো সেই ক্ষেত্রে এটি আসলে বিনিয়োগকারীদের মধ্যে শুধু কোনো একটি শেয়ারের বিষয়ই প্যানিকটি তৈরি করে না, সেটি পুরো বাজারের অন্যান্য শেয়ারের প্রতিও তদন্ত তৈরি করে। এই ক্ষেত্রে তিনি যে বলেছেন তাৎক্ষণিকভাবে ডেকে অনলাইনেটি দেখা যায় সমাধান করবার একটি প্রস্তাব তিনি করেছেন। এই ক্ষেত্রে আপনার বক্তব্যটি জানতে চাই। ধন্যবাদ। আমি লালী ভাই যেটি বলেছেন সেটি ভালোই বলেছেন, এবং একটি জিনিস যেটি বলা উচিত সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু হয়তো বা করি যেগুলো সবকিছুই আমরা সরাসরি প্রকাশ করি না কিংবা বলি না, বলার প্রয়োজন অনেক সময় আসলে হয় না। ডেকে পাঠানো বা ডেকে আলাপ করা এটি অত্যন্ত স্বাভাবিক কাজ, আমরা মনে হয় প্রায়শই করি, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমরা করি, এবং এটি আমাদের দৈনন্দিন কার্যকলাপের একটি অংশ। কিন্তু যেহেতু ডেকে আনলেই জিনিসটির সমাধান না, বরঞ্চ যেটা হচ্ছে যে
অনেক ক্ষেত্রে যেটি মানুষ আম, ভুল সিগন্যাল পেতে পারে, সেই কারণে আসলে এই ধরনের তথ্যগুলোকে আমরা খুব সংবেদনশীলতার সাথে বিবেচনা করে থাকি প্রথমত। কিন্তু আমাদের সার্ভেলেন্স থেকে কোনো একটা বিষয় নিয়ে যদি দেখা যায় যে এখানে একটা ইস্যু আছে এবং এটা আলোচনা করা আছে, সেক্ষেত্রে আমরা কখনোই দ্বিধা করি না। আমরা প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে এখন ফোন আছে আমাদের সবার পকেটে পকেটে, আমরা কিন্তু যোগাযোগ করি এবং বলি যে এটি বিষয়টি কি সেটা জানার চেষ্টা করি। সার্ভেলেন্স থেকে যা করা হয় এটা যেহেতু একটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে এবং সেটির একটি টেনিওর আছে, যে একটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন কিন্তু তাৎক্ষণিক ম্যাচিওর হয় না, ইট টেকস টাইম, এটা সার্টেন স্ট্যাগার্ড ওয়েতে এটাকে কালমিনেট করে। সো আমরা একটা সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে 8-10টা প্রতিষ্ঠানের মতো, তদন্তকারী প্রতিষ্ঠান বা অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের মতো তাৎক্ষণিকভাবে সব ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আদার্সে সিদ্ধান্ত নিতে পারি না। আমাদেরকে বিভিন্ন তথ্যপাত্র যাচাই বাছাই করেই একটা দিকে যেতে হয়। একটি প্রতিষ্ঠানের জন্য মার্কেটকে কখনো আমরা ইনফ্লুয়েন্স দিতে চাই না। একটি প্রতিষ্ঠান বিপদগামী হতে পারে, কেবলমাত্র এটি বাংলাদেশের ক্ষেত্রেই নয়, এটি পৃথিবীর যে কোনো মার্কেটের ক্ষেত্রেই কিন্তু এটি হয় যে একটি বা দুটি প্রতিষ্ঠান বিপদগামী হয়ে যায়, বিপজ্জনকও হয়ে যায়। কিন্তু সেটি কিন্তু মার্কেটকে যেন এফেক্ট না করে সেটার জন্য আমরা সর্বাঙ্গীন চেষ্টা করে থাকি। কিন্তু আমাকে বলতে দিয়েছেন কথা, সেই জন্য আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা আমি একটু বলতে চাই, হয়তো বা আপনাদের কেউ এখনো সেটি বলেননি। যে আমি এতক্ষণ ব্যস্ত ছিলাম একটি কাজ নিয়ে, সেটা হচ্ছে যে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে সরকারি যে সিকিউরিটি গুলো আছে, গভর্নমেন্ট সিকিউরিটির, সেটির টেস্ট রানটাকে উদ্বোধন করে আসলাম। এই মাত্র অনলাইনে আমি টেস্ট রানটি উদ্বোধন করেছি। এটি একটি যুগান্তকারী কার্যক্রম। সরকারের যে সমস্ত ট্রেজারি বন্ডস এন্ড বিলস এন্ড সিকিউরিটিজ আছে সেগুলো যে কোনো মেয়াদেরই হতে পারে এবং সেইগুলো যেন সেকেন্ডারি মার্কেটে আসতে পারে, তাতে করে বিনিয়োগ আরো ঝুঁকি মুক্ত হয়, বিনিয়োগ আরো সবার কাছে সরকারি যে সমস্ত সিকিউরিটি পত্রগুলো আছে সেগুলোতে সবাই যেন বিনিয়োগ করতে পারে, আপামর জনসাধারণ যেন বিনিয়োগ করতে পারে, সবাই যেন অর্থনৈতিক কর্মকাণ্ডতে সমানভাবে সুযোগ সুবিধা পায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এবং সেটির একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন আজকে, যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম গভর্নমেন্ট সিকিউরিটিজকে আমরা সেকেন্ডারি মার্কেটে নিয়ে আসবো, সেটিকে আমরা বাস্তবতা সম্পন্ন করেছি। একটি ট্রানজাকশন এখনই আমরা সম্পাদন করেছি। আমরা একটু টেকনিক্যাল ডাইমেনশনকে প্রসেস করে আগামী কিছুদিনের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। আমরা আশা করছি যে আগামীতে এটি আমাদের ক্যাপিটাল মার্কেটকে আরো সংহত, সুদৃঢ় এবং সুবিশাল করতে সহায়তা করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং একই সাথে অভিনন্দন যে সরকারি সিকিউরিটিজ গুলো যাতে সেকেন্ডারি মার্কেটে বন্ডগুলো বিনিয়োগকারীরা করতে পারবে সেটির উদ্বোধন করে এসেছেন। বন্ড মার্কেটের আরেকটু সহজ করে বিনিয়োগকারীদের জন্য, দর্শকদের জন্য একটু সহজ করে একটু বলবেন যে বন্ড মার্কেট, আমরা জানি যে পুঁজিবাজারের কোম্পানিগুলোতে, সিকিউরিটিজগুলোতে যদি বিনিয়োগ করা হয় সেটির লাভ বা ক্ষতির বিষয়টি নির্দিষ্ট নয়, কিন্তু বন্ডে হচ্ছে একেবারে নির্দিষ্ট মাত্রায় কত লাভ দেওয়া হবে সেটি নির্দিষ্ট করা থাকে। তো আরেকটু বিস্তারিত যদি দর্শকদের জন্য বলতেন এবং আপনাদের পরিকল্পনাটি যদি তুলে ধরতেন। বিভিন্ন ধরনের বন্ড আছে। সরকারি বন্ডের কথা আমি বলেছি, যেটি আগে সবাই ক্রয় বিক্রয় সহজে করতে পারতো না, এখন থেকে আশা করছি কিছুদিনের মধ্যে থেকে সবাই খুব সহজে ক্রয় বিক্রয় করতে, নিষেধাজ্ঞা ছিল না কিন্তু করার সিস্টেমটা অত সহজ ছিল যে সবাই করতে পারবে, এরকম সহজ ছিল না। এটাকে আমরা একেবারেই সহজীকরণ করেছি, অতএব সরকারি নিশ্চিত হয়েছে। তারও আগে থেকেই কিন্তু বেসরকারি, সরকারের বাইরে যে সমস্ত বন্ড বা ডিবেঞ্চার বা এই ধরনের প্রোডাক্টস আছে সেগুলো কিন্তু ট্রেডেবল, সেগুলো কিন্তু মার্কেটে ট্রেড হয়, সেগুলো ওপেন আছে, লিস্টেডও আছে এবং নন লিস্টেডও বন্ড আছে যেগুলো মার্কেট ট্রেড হয়। এতে লাভ হচ্ছে যে পুঁজিবাজারের ইকুইটি যে অংশটা বা যেটাকে আমরা খুব সাধারণভাবে শেয়ার বলে থাকি, এটার মুনাফাটা তার ব্যবসার মাধ্যমে যে মুনাফা আয় করে সেখানকার ভিত্তিতে আসলে উঠানামা করে এবং সেখানে সেজন্য
ঝুঁকিও বেশি, অনেক সময় অনেক লাভ হতে পারে। আচ্ছা, এই সংক্রান্ত মনে হয় আহমেদ রশিদ লালির একটি প্রশ্ন আছে, তিনি হাত তুলেছিলেন মাঝখানে। আহমেদ রশিদ লালি, আপনি প্রশ্নটি করতে পারেন বা কিছু বলতে চেয়েছিলেন। ধন্যবাদ। আমি প্রথমেই বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে ধন্যবাদ এবং কংগ্রাচুলেট করতে চাই যে এরকম একটা জিনিস ওনারা শেষ পর্যন্ত করতে পেরেছেন। কারণ এই ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এখানে ট্রেড হবে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সিডিবিএল, এটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের সাথে কথাবার্তা বলে, কিন্তু সেগুলো হয় নাই। নাও হাউএভার যেগুলো হয়েছে সেটা ডেফিনেটলি ধন্যবাদের দাবিদার এসিসি এবং শামসুদ্দিন ভাইকে আমি কংগ্রাচুলেট করি। আমার একটা বিষয় শামসুদ্দিন ভাই, সেটা হলো যে বন্ড মার্কেটটাকে যদি আপনাকে করতে হয় তাহলে সেটা আলাদা প্ল্যাটফর্ম করতে হবে। এই ইকুইটি মার্কেটের প্ল্যাটফর্মে আর যাই হোক বন্ড কিন্তু ট্রেড করা সম্ভব নয়। সো আপনি শুনলে খুশি হবেন যে এটি নিয়ে আমরা কাজ করছি। আজকে এই উদ্বোধনের আগেই ইনফ্যাক্ট এক্সচেঞ্জ গুলোর যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমার অফিসে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের সাথে এই বিষয়টি কিভাবে অতি দ্রুত সম্পাদন করা যায় সেটি নিয়ে আলোচনা করছি। আপনি শুনলে খুশি হবেন যে সম্ভবত অদূর ভবিষ্যৎ অথবা এটা মাসের হিসাবে বলা যেতে পারে, বেশি দিন লাগবে না যখন এই ধরনের একটি ডাইমেনশন তৈরি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আহমেদ রশিদ লালি আপনাকে আশ্বস্ত করেছেন দ্রুত হবে। আমরা এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে এসে বাকি আলোচনায় ফিরবো। দর্শক, নিয়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক অর্থনীতি ও আমাদের পুঁজিবাজার নিয়ে। বিরতির আগে কথা বলছিলাম, আমরা শুনছিলাম বিএসসিসির কমিশনার শেখ শামসুদ্দিনের বক্তব্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলামিনের কাছেও জানতে চাই যে আমরা একটি অভিযোগ আছে যে ব্রোকারেজ হাউসের অনেক মালিক আছেন যারা লিস্টেড কোম্পানির ডিরেক্টর, তারা যদি ইন্টারনাল কোনো ধরনের কিছু করে সেটি সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বোঝা সম্ভব নয়। আপনার কাছে কি মনে হয় এবং কি করণীয়? মোহাম্মদ আলামিন, আপনি কি শুনতে পেয়েছেন? না, আমি শুনতে পাইনি, মাত্র শুনতেছি। একটু আবার বলবেন? আচ্ছা, একটি অভিযোগ আছে যে অনেক লিস্টেড কোম্পানির ডিরেক্টর ব্রোকারেজ হাউসের মালিক, তো তারা যদি ইন্টারনালি কোনো কিছু করে, কোনো ধরনের কিছু করেন, তাহলে সেটি সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বোঝা সম্ভব হয় না। এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে এবং আপনি এই অভিযোগটির ব্যাপারে কি বলবেন? আপনার বক্তব্য কি? হ্যাঁ, আসলে আমরা ডিমিউচুয়ালাইজেশনের পর কিন্তু মানে ওনারশিপ থেকে ম্যানেজমেন্টটাকে যে ডিফারেন্ট হয়ে যাওয়া, সেটা হয়ে গেছে আমাদের মার্কেটে। সেটি হয়েছে, কিন্তু একেবারে কার্যকর কি হয়েছে ডিমিউচুয়ালাইজেশন যেটি হয়েছে? আসলে হয়েছে কি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে জায়গাগুলোতে আছে লিগ্যালি তারা সেভাবে থাকে না, বা কেউ রুলস ভায়োলেট করে সেগুলো করছে সেরকম নয়। আপনি বলতে পারেন যে ইনসাইড ইনফরমেশনের ব্যাপারে, কারণ আমাদের দেশ যেহেতু ছোট, আমরা কম বেশি ইনসাইড ইনফরমেশন পাই, সেগুলো অনেকেই বাজারে যারা মার্কেট সংশ্লিষ্ট সেটা পেয়ে থাকে। ওই ইনসাইড ইনফরমেশনটা হয়তো একটা বেটার গ্রুপ যারা আগে জানে তারা হয়তো প্রফিটটা নিতে পারে, বাট যারা পরে জানে তারা হয়তো সেটা নিতে পারে না, সেখান থেকে হয়তো অভিযোগটা থাকতে পারে। কিন্তু আমরা হয়তো ওইগুলোকে কন্ট্রোল করতে পারবো না, কারণ আমরা বা এটা বিসেকের পক্ষেও সম্ভব না পার্সোনালি কে কার সাথে কানেক্টেড, কি ধরনের তথ্য তারা নিল। দেখা গেল যে আমি একটা এক্সাম্পল যদি আপনাকে দেই, একটা কোম্পানির বোর্ড মিটিং হয়তো 2 দিন পরে, 2 দিন আগেই জানা গেল তারা কি দিবে, যেটা কিন্তু 2 দিন পরে বোর্ডে তারা ডিসাইড করবে, বাট ওই তথ্যটা তো বাজারে সবাই জানছে না। একটা গ্রুপ জানছে, জেনে তারা রিউমার ছড়াচ্ছে, যখন দেখা যাচ্ছে মিলে যাচ্ছে বা এক্স্যাক্টলি তাই হচ্ছে, তখন কিন্তু ওই সোর্সটাকে আর ধরা যাবে না, কে এটাকে নিয়ে আসছে, কোত্থেকে নিয়ে আসছে। তো আমি বলবো এটা শুধু নট অনলি বাংলাদেশ, সব জায়গায় সেরকম থাকতে পারে। এগুলোর ব্যাপারে হয়তো আমরা ওইভাবে না দেখে আমরা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে হয়তো কমপ্লায়েন্সের জায়গাগুলোতে ওনারা বিসেক যথেষ্ট কাজ করে যাচ্ছেন। কারণ আপনারা জানেন যে এখন যে স্টেপগুলো ওনারা নিচ্ছেন, আমি একদম পজিটিভ একটা স্টেপের কথা বলবো যে আপনারা আগে আইপিও টাকা এনে অন্যভাবে ইউজ করার একটা অবস্থা ছিল, বাট বিসেক খুব কঠোর হয়েছে। আইপিও টাকাটা কি যথাযথভাবে আপনি ইউজ করছেন কিনা এই জন্য কিন্তু ওনারা কনসার্ন হয়ে বলছে হ্যাঁ আপনারা কি করছেন। তার মানে কিন্তু ওনারা জবাবদিহিতা নিশ্চিত করছে কাদের স্বার্থে? সাধারণ শেয়ারহোল্ডারের স্বার্থে। এখন সেই সাধারণ শেয়ারহোল্ডারকে বুঝতে হবে যে উদ্দেশ্যটা তাদের কি, উদ্দেশ্যটা বুঝে এটা আমার জন্য যে ভালো এটা আমাকেই বুঝতে হবে। সেই জন্য কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে আসলে খুব বুঝতে হবে এবং বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আহমেদ রশিদ লালি, আপনি ডিবি এর সাবেক সভাপতি, আপনার কাছে জানতে চাই যে এই যে বিনিয়োগকারীদের বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, এই বার্তাটি সবসময় দেওয়া হয়েছে যখন বাজারে যখন উত্থান হয়, পুঁজিবাজারে যখন উত্থান হয়, তখন আসলে কাউকে ঠেকানো যায় না। যে বুঝে সেও এসে বিনিয়োগ করে, যে বুঝে না সেও এসে বিনিয়োগ করে। এই বিনিয়োগকারীদের যৌক্তিক আচরণের জন্য আসলে সামগ্রিকভাবে শুধু বুঝে শুনে বিনিয়োগ করেন, এর বাইরে আর কি করা যেতে পারে?
দেখেন সবচাইতে বড় একটা কাজ যদি করতে হয় সেটা হলো যে ডেসিমিনেশন অফ ইনফরমেশন, এইটার একটা একেবারে প্রায়োরিটি বেসিসে ডেসিমিনেশন অফ ইনফরমেশন যত বেশি থাকবে বাজারে তত কিন্তু এই রিউমার্স গুলো কম ছড়াবে। এখন আপনাকে একটা ক্লাসিক এক্সাম্পল দিই, একেবারে ক্লাসিক এক্সাম্পল। আমরা একটা পত্রিকায় দেখলাম যে একটা সিমেন্ট ফ্যাক্টরি ওনারা শেয়ার সেল করে ফরেনাররা চলে যাবেন। আবার এক জায়গা থেকে শোনা গেল যে না সেল হবে না, আজকে আবার খবর পেলাম যে না সেল হবে না। তো এই যে জিনিসগুলো ক্ল্যারিটি না, পয়েন্ট ইজ ঢাকা স্টক এক্সচেঞ্জ চিঠি দিয়েছে ওনাদেরকে যে আপনাদের কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা, ওয়ান লাইনার উত্তর যে আমাদের কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই। তো হাউ টু কন্ট্রোল দিস? এবং আমি আপনাকে এইটুকু বলতে পারি যে genuinely they were selling the company, the foreign part of the sponsor, they were selling the company genuinely, I know it personally. কিন্তু পয়েন্ট ইজ যে এই যে ওয়ান লাইনার একটা উত্তর দিয়ে দেয়, এই যে এখানে আমাদের মতো ইনভেস্টররা বিনিয়োগকারীরা যে প্রতারিত হয়, how to control this? Only thing is dissemination of information and dissemination of information. যত বেশি থাকবে বাজারে রিউমার্স কম থাকবে, বাজারে স্মল ইনভেস্টররাও সেফ থাকবে। স্মল ইনভেস্টররা যদি সেফ থাকে তাহলে বাজারটা একটা হেলদি বাজার হবে। আচ্ছা, তথ্যের প্রবাহ অনেক বেশি থাকতে হবে, তাহলে আসলে গুজব কম হবে। অধ্যাপক শামসুদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই, এর আগে একটি অনুষ্ঠান আপনি বলেছিলেন যে কারসাজি থেকে আমরা এখন অনেক দূরে, এত বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেক বেশি সক্রিয়, তারপরও একেবারে মোটা লাইনে একেবারে টু দি পয়েন্টে জানতে চাই, এতটা কনফিডেন্স নিয়ে আপনি বলছেন কিভাবে, কিসের জোরে, একটু আশ্বস্ত করবেন সবাইকে। আমি আবারও বলতে চাই যে কারসাজি থেকে আমরা যথেষ্ট প্রতিদিন আরো দূরে চলে যাচ্ছি। একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র অনেক সময় দূরে চলে যায়, আমরা সেরকম প্রতিনিয়ত আরো দূরে চলে যাচ্ছি। কেউ কোনো বিষয় নিয়ে কারসাজি করলেই সেটা আমরা জানার চেষ্টা করছি এবং তাৎক্ষণিক সেটা নিয়ে প্রয়োজনীয় যে সমস্ত কাজ করা প্রয়োজন, সেটা হতে পারে আইন সংশোধন থেকে শুরু করে সর্বশেষ কাজ হতে পারে কাউকে শাস্তি দেওয়া। আমরা সবগুলোই করার চেষ্টা করছি এবং সেটি আমাদেরকে আশ্বস্ত করছে যে 2010 সালে যে ট্রাইব্যুনালটি হয়েছিল সেখানে সেই ট্রাইব্যুনালের কারসাজির সাথে শাস্তি কি কারো হয়েছে এটি বলবেন, এবং কি অবস্থা? একটি অভিযোগ আছে যে ট্রাইব্যুনালের যারা আইনজীবী আছে তাদের সক্ষমতা বা কিছুটা দুর্বলতার কারণে যারা অভিযুক্ত তারা পার পেয়ে যায়, এটির উত্তরে কি বলবেন? আমি সচেতনভাবেই বলতে চাই যে আগের বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা করতে আগ্রহী না। আমরা চাই যে আগামীতে কি হতে পারে বা সমসাময়িক সময়ে কি হচ্ছে সেগুলো নিয়ে আমরা থাকি। আগের জিনিসগুলো নিয়ে আসলে দেখার সময় আছে, হয়তোবা সেগুলো করলে অনেক উন্নতি হবে, হচ্ছে, আমরা চেষ্টা করছি আগের জিনিসগুলোকেও দেখতে, কিন্তু আমরা সমসাময়িক সময় এবং ভবিষ্যতের দিকেই মূলত লক্ষ্য দিচ্ছি। কারণ পুরনো জিনিসে বেশি সময় নষ্ট করার মতো সময় আমাদের মতো মানে দেশের হয়তোবা এই মুহূর্তে নেই। আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার জিনিসগুলোকে ফোকাস করতে হবে। অর্থাৎ আমাকে যদি এই মুহূর্তে বলেন যে 2010-এর কি হয়েছে, আমি স্বাভাবিক অর্থে বলবো যে এটা প্রয়োজনীয় কাজ যথাযথ নিয়মে হচ্ছে, কিন্তু সেটির বাইরে আমি কি আরো মন থেকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে সমসাময়িক সময় থেকে আগামী দিনগুলোর দিকে মনোযোগ দিতে চাচ্ছেন, এটি আপনাদের উদ্দেশ্য। তবে শাস্তি নিশ্চিত না হলে, পুরনো শাস্তি না হলে এই ঘটনা আবারও ঘটবেন বলে অনেকেই মনে করেন। আজ থেকে 20-25 বছর আগেরও শাস্তি কিন্তু আমরা দিচ্ছি। আপনারা লক্ষ্য করেন প্রত্যেক কমিশন মিটিং এ দেখবেন যে কিছু কিছু এনফোর্সমেন্ট ডিসিশন আসছে, শাস্তি দিচ্ছি যাকে তাকে, সেগুলো ঘটছে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্তই বিশ সংলাপ। ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।